বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি তার সুদীর্ঘকালের প্রবাস জীবন স্বেচ্ছা নির্বাসন অথবা বাধ্যতামূলক নির্বাসন সব অতিক্রম করে আগামী 25শে ডিসেম্বর 2025 সাল বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। বিএনপি তাদের যে সর্বোচ্চ নেতা তার এই আগমনকে ল্যান্ডমার্ক এবং গ্র্যান্ড রিসিপশনে পরিণত করার জন্য সর্বোচ্চ চেষ্টা এবং তদবির চালিয়ে যাচ্ছেন। তারা প্রচার চালাচ্ছেন খুব অল্প, কিন্তু তাদের যে সাংগঠনিক ক্ষমতা সেই সাংগঠনিক ক্ষমতার সর্বোচ্চ পরাকাষ্ঠা তারা 25 তারিখে দেখানোর চেষ্টা করবেন। বিএনপি আশা করছে যে এই শহরে, এই ঢাকাতে এত মানুষের সমাবেশ হবে যা দেখে মানুষ স্তম্ভিত হয়ে যাবে। এই শহরের বহু মানুষ, এই শহরে 2.5 কোটি মানুষ বসবাস করে। এই 2.5 কোটি মানুষের মধ্যে শক্তিমান, সামর্থ্যবান অন্তত অর্ধেক মানুষ, 50% মানুষ সেদিন রাজপথে নেমে আসবে। মানে 1.25 কোটি মানুষের মধ্যে আমরা তো এই যে 2.5 কোটি মানুষ ধরি, তো নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা, তো এর মধ্যে ধরুন যদি 50% ধরেন তাহলে 1.25 কোটি। তো 1.25 কোটি, আর এই 1.25 কোটির মধ্যে যদি সামর্থ্যবান যারা ধরেন, যাদের বয়স 20 বছর থেকে 40 বছর, এদের সংখ্যা 40%, তাহলে রাজপথে নেমে আসবে 50 লাখ লোক। এটা কিন্তু চারটিখানি কথা নয়। 50 লাখ লোক এই শহরে যদি একসঙ্গে রাজপথে নামে, এই রাজপথ ধারণ করতে পারবে না, কোনো রাজপথে তেল ধারণের জায়গা থাকবে না। এর বাইরে ঢাকার বাইরে থেকে আরো 1 কোটি লোক এই শহরে প্রবেশ করবে 25 তারিখে উপলক্ষ করে। তাহলে কি হলো, ঢাকা শহরে জনগণ হয়ে পড়বে 3.5 কোটি, আর রাজপথে নেতার দর্শনে নেমে আসবে 1.5 কোটি মানুষ। শহরের 50 লাখ আর নেতাকর্মী সারা বাংলাদেশ থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত 1 কোটি লোক আসবে। তো 1 কোটি লোক কিন্তু খুব বেশি না। 64টি জেলা যদি ধরেন, ঢাকা শহর বাদ দেন, তাহলে আপনি 60টি জেলা ধরেন। তো 60টি জেলা থেকে যদি লোকজন আসে, এক এক জেলা থেকে 1.5 কোটি লোক আসে গড়ে, তাহলে তো আপনার 90 লাখ লোক চলে আসে এরকম আশেপাশে। তো সেই হিসেবে 1.5 কোটি লোক ঢাকা শহরে আসবে, এবং সেই ঢাকা শহরে 1.5 কোটি লোক যদি আসে, তাদেরকে জায়গা দেওয়া, তাদেরকে ম্যানেজ করা, সব মিলিয়ে বিএনপি রীতিমতো গলদঘর্ম হয়ে যাচ্ছে। নেতার সিকিউরিটি, এটি নিয়ে পুলিশের মাথা খারাপ হয়ে গেছে, সেনাবাহিনীর প্রমাদ শুরু হয়ে গেছে যে কি হবে সেই দিন। এরপর দলের পক্ষ থেকে তাকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার জন্য একটা চৌকস নিরাপত্তা টিম তৈরি করা হয়েছে। আমাদের দেশে তো এখন দেখবেন যে ওই যে এসএসএফ এর নকল করে যে স্পেশাল সিকিউরিটি ফোর্স রয়েছে, প্রধানমন্ত্রীকে গার্ড দেওয়ার জন্য সেই যাকে বলা হয় ঘিয়া কালারের যে হাফ যে জ্যাকেট পরে, তারপরে শেষে ভালো বেশি মানে এসএসএফ এর যে পোশাকগুলো পরে, তো ওইরকম ড্রেস বানিয়ে হাফ জ্যাকেট পরিয়ে তারপর শেষে মাসেলওয়ালা যুবকদেরকে এখন অনেকেই, মানে এমপি প্রার্থী, একটু টাকা পয়সা হয়েছে, সবাই ওইরকম আন্ডারলে সিএসএফ, তারপরে কেএসএফ, তারপরে এনএসএফ, তারপরে এরকম বিভিন্ন নাম দিয়ে, যেমন ধরেন রনির সিকিউরিটি ফোর্স, আরএসএফ এরকম। তারপরে ধরুন একজনের নাম ধরেন বাবুল সিকিউরিটি ফোর্স, মানে প্রাইম মিনিস্টার্স এসএসএফ স্পেশাল ফোর্স কে যেভাবে করা হয়েছে এরকম। যেমন বেগম খালেদা জিয়ার জন্য মানে সিএসএফ তৈরি করা হয়েছিল, সিএসএফ, তো চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স। তো এই অনেকটা এসএসএফ এর একটা আদলে এখন প্রধানমন্ত্রী পরে যখন তিনি বিরোধী দল নেত্রী ছিলেন, এরকম তার সেই সিএসএফ এর যারা সদস্য ছিলেন 20 জন, 25 জন বা 100 জন, এবং তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন কর্নেল ছিলেন, এবং তার অনুকরণে, সেই সিএসএফ এর অনুকরণে
বিএনপির অনেক নেতা যখন যাদের একটু টাকা পয়সা আছে তারা এইরকম বাহিনী প্রস্তুত করে নিয়েছে, কেউ 2 জন, কেউ 4 জন, কেউ 6 জন। তারা ওই যে গাড়ির সামনে হাত ঝোলায়, বাঁশিতে ফু দেয়, একটা ভাবসাবই আলাদা। অনেকে হয়তো অস্ত্র হাতে নিয়ে ঘুরে নির্বাচনী এলাকায় যায়, কেউ পিস্তল নিয়ে ঘুরে। এটা মানুষকে ভয় দেখিয়ে একটা ভাবসাব নেওয়ার। এই যে প্রাইভেট সিকিউরিটি, এই সিকিউরিটি আগে একজন কর্নেলের নেতৃত্বে ছিল, এখন এখানে একজন ব্রিগেডিয়ার নিয়োগ দেওয়া হয়েছে এবং তার জন্য সেই তারেক রহমান সাহেবের সেই সিকিউরিটি ফোর্স এটি তৈরি করা হয়ে গেছে। এখন সেটার নাম যেমন আগে চেয়ারপারসন CSF ছিল, এখন হয়তো ওইরকমই নাম থাকবে। ওটা জন্য আবার অতিরিক্ত যোগ হয়েছে, যেমন বেগম জিয়ার সেই বুলেট প্রুফ গাড়ি ছিল না, তারেক রহমান সাহেবের জন্য বুলেট প্রুফ গাড়ি আনা হয়েছে। তো এই যখন অবস্থা, সেই বুলেট প্রুফ গাড়িতে করে তিনি সিলেটে এসে নামবেন, সেই যাকে বলা হয় লন্ডন থেকে। এখন সিলেট থেকে তিনি কি প্লেনে করে ঢাকা এয়ারপোর্টে আসবেন না বাই রোডে আসবেন, এটা আমি এখন পর্যন্ত জানি না। তবে ঢাকা এই মুহূর্তে সবচেয়ে যেটা নান্দনিক এলাকা, সেই নান্দনিক এলাকা হলো 300 ফিট এয়ারপোর্ট থেকে, মানে কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে একেবারে সেই যে নারায়ণগঞ্জ পর্যন্ত 300 ফিটের যে রাস্তা, এর যে নান্দনিক জায়গা, স্পেশিয়াস জায়গা নেই বাংলাদেশে। ঠিক এই জায়গাটিকে একটা মেলা করার জন্য, একটা বাণিজ্য মেলার সময়তে পূর্বাচলে যাওয়া হয়, মানে তখন এই 300 ফিটটি ব্যবহৃত হয়। তো এই 300 ফিটটিকে বন্ধ করে যদি 25 তারিখে যেদিন বন্ধ হবে, মানে ওই দিন সরকারি ছুটি, তো ওখানে যদি বিএনপির সেই চেয়ারপারসনের বা চেয়ারম্যানের গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়, তাহলে হয়তো দেখা গেল পুরো 300 ফিটে 30-40 লাখ লোককে জায়গা দেওয়া যাবে, আর বাকি লোকগুলো শহরের বিভিন্ন এলাকাতে থাকবে 1.5 কোটি লোকের মধ্যে, এবং তারা সবাই এগুলো সব টেলিভিশন বলেন, অন্যান্য জায়গাতে বলেন, লাইভ টেলিকাস্ট হবে, মানুষ যার যার অবস্থান থেকে বুঝতে পারবে নেতা আসছেন। এই হলো প্রস্তুতি। আমি হয়তো বিএনপি আরো বড় করে প্রস্তুতি নিচ্ছে বা আরো ভালো করে বলতে চাচ্ছে, আমি অত সুন্দর করে বলতে পারলাম না, কিন্তু কাছাকাছি এরকম হবে। এখন সমস্যা হলো যে এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে, তাহলে তো জামাতের রাজনীতি থাকবে না, এনসিপি রাজনীতি জিরো হয়ে যাবে। তারেক রহমান সাহেব যেদিন অফিসে বসবেন, সেদিন সব আকর্ষণ তাকে কেন্দ্র করে হবে। আমাদের দেশে তো মানুষ মানে সবসময় হাওয়া যেদিকে যায় সেদিকে পাল তুলে দেয়, এবং স্রোতের বিরুদ্ধে দাঁড়ানোর মতো আমাদের এই সমাজে কোনো লোক নেই। আমাদের দেশে যখন গণজাগরণ মঞ্চ হয়েছে, সব মানুষ, মন্ত্রী, এমপি, সেনাপ্রধান থেকে শুরু করে সব মানুষ ইমরান এই সরকারের ব্যাগ টেনেছে। আমাদের দেশে যখন সেই আহমেদ শফি সাহেবের ডাকে হেফাজতের সেই শাপলা চত্বরে সবাই ঐক্যবদ্ধ হয়েছে, সব মানুষ, এরশাদ সাহেবের মতো মানুষ, বড় বড় মানুষ হুজুরের কদম বসে নেওয়ার জন্য গেছেন, দাঁড়ায় দাঁড়ায় রাস্তায় পানি বিলি করেছেন। আবার এই যে আমাদের দেশে যখন এখন জুলাই গণঅভ্যুত্থান হলো, সব মানুষ সার্জিস হাসনাত, মানে সরি হারজিস বলে ফেলছে, আমি সরি, বিকজ হাসনাত এর জায়গাতে উঠে হয়ে গেছে সার্জিস, হাসনাত, মানে ওনাদের মতো যারা নেতা আছেন তাদের ব্যাগ টানার জন্য কত বড় বড় মানুষ যে তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরে এরকম, মানে আপনি এই যে হাদি সাহেব যে ইন্তেকাল করলেন, তো তার যে জানাজা, এরকম জানাজা তো বাংলাদেশে কখনো হয়নি। 3 বাহিনী প্রধান আসলেন, সবাই রাজনীতিবিদরা চলে গেলেন, সব মিলিয়ে ঠিলে। এই কারণ হলো জনগণ যেদিকে যাচ্ছে সেই দিকে মানুষ যাবে। তো তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে যদি এই যে জনাব উসমান হাদির জানাজাতে যে পরিমাণ লোক হলো, তার 2 গুণ 3 গুণ 4 গুণ লোক যদি হয়ে যায়, তাহলে আপনি বোঝার চেষ্টা করুন সকল রাষ্ট্রযন্ত্র, প্রশাসন যন্ত্র সব কিছু সেই বিএনপি কেন্দ্রিক, তারেক রহমান কেন্দ্রিক এটা পরিণত হয়ে যাবে। এবং এটা কোনো অবস্থাতে ইলেকশনের আগে আপনি এটা নিতেই পারবেন না। মানে তিনি বাংলাদেশে পা দেওয়ার সঙ্গে সঙ্গে এইরকম একটি সম্বর্ধনার যদি আয়োজন করা যায়, তাহলে তিনি হবেন বাংলাদেশের অঘোষিত প্রধানমন্ত্রী, এ কিং উইদাউট কিংডম, উইদাউট থ্রন, কিংবা ওই মাথায় যে মুকুট পরে সেই মাথার মুকুটহীন একজন সম্রাট হয়ে পড়বেন তিনি। তো এটা বিএনপির লোকজনের যত ভালো লাগবে, তার সাথে 100 গুণ খারাপ লাগবে কাদের? আওয়ামী লীগের। 100 জনের 100 গুণ খারাপ লাগবে
যারা আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসতে চায় সে সকল নেতা, যারা এই মুহূর্তে ক্ষমতা আছেন, তাদের সবাইকে মানে ওই গণসংবর্ধনায় জনাব তারেক রহমান সাহেবকে দেখলে মনে হবে তার মানে সেই মস্তক আকাশ স্পর্শ করেছে, এত বড় মনে হবে মানুষের মধ্যে, মানুষের নেতা। এটা দেখলে একবার চিন্তা করেন তো, ডক্টর মোহাম্মদ ইউনূসের মন ভালো হবে না খারাপ হবে, কেমন লাগবে বলেন তো? তো এরকম যারা বিভিন্ন লোকজন আছেন, অনেকের কষ্ট হবে, অনেকের হিংসা লাগবে, এবং অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তারেক রহমান সাহেব আসলে। ফলে 25 তারিখ নিয়ে খোদ বিএনপির মধ্যে বহু বিতর্ক রয়েছে, বহু যাকে বলা হয় সন্দেহ রয়েছে, অবিশ্বাস রয়েছে। আসলে নেতা শেষ পর্যন্ত আসবেন কিনা, আসতে পারবেন কিনা, আর প্রতিপক্ষ যারা আছে তারা তো কেল্লাফতে আসতেই পারবে না। এরপরেও উভয় পক্ষ কিন্তু 25 তারিখে কেন্দ্র করে নানা রকম প্রস্তুতি নিচ্ছে। বিএনপি যেভাবে প্রস্তুতি নিচ্ছে, বিএনপি যারা প্রতিপক্ষ তারাও প্রস্তুতি নিচ্ছে। এখন ধরুন বিএনপির প্রতিপক্ষ এই সম্মেলনটিকে কেন্দ্র করে যদি তারা প্ল্যান করে, প্রোগ্রাম করে, এবং সেটা তারা করবে না কেন, এবং ওই একই দিবসে যদি তারা কাছাকাছি গুলশান, বনানী, হাতির ঝিল এই সমস্ত এলাকাতে যদি তারা প্রোগ্রাম দিতে থাকে, এবং সেই প্রোগ্রামগুলো খুব অদ্ভুত, যেমন দেখা গেল এই যে ভারতীয় দূতাবাস ঘেরাও হবে 25 তারিখে, তাহলে এই যে উসমান হাদির যে স্পিরিটটা এই মুহূর্তে আছে, জানাজার মাধ্যমে এটা হয়েছে, এটাকে টার্গেট করে যদি 25 তারিখে ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে, যেটা সেই অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন থেকে শুরু করে আরো অনেকে বলার চেষ্টা করছেন আগের থেকে, এটা ওপেন সিক্রেট, তাহলে এই ক্ষেত্রে যদি অন্তত 10 লাখ লোকও একদিকে জড়ো হয়, তাহলে 1.5 কোটি লোক জড়ো হতে পারবেন না। ঢাকাতে তো স্পেস নেই, কোনো অবস্থাতে স্পেস নেই। একই সাথে দুটো প্রোগ্রাম যদি সেখানে ধারণ হয়। 2 নম্বর হলো যে ওই যে যারা ওসমান হাদির যে টার্গেট যারা করেছে, বা ওসমান হাদির ঘটনা যারা ঘটিয়েছে, তারা তো বসে থাকবে না। তো তারা যদি তারেক রহমান সাহেব বিরোধী পক্ষ হন, তারা তো এই ঘটনা ঘটিয়ে সারা বাংলাদেশকে উত্তাল করে দিয়ে এখন পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে উসমান হাদির দুর্ঘটনার পর, হত্যাকাণ্ডের পর, তাতে খুনির যারা দোসর বা যারা খুনির মাস্টার মাইন্ড, হুকুমদাতা বা স্বয়ং যারা খুনি, তাদের একটা পশম এখন পর্যন্ত স্পর্শ করা যাচ্ছে না। এবং এখন পর্যন্ত খুনির মানে মানে যে মোটিভ ছিল, কি কারণে তিনি খুন করেছেন, এই জিনিসগুলো মানে আমরা জানতে পারিনি, প্রশাসনও জানতে পারেনি, কেউ কিছু বলেনি। শুধু উসমান হাদির চিকিৎসা, তার দাফন কাফন, জানাজা, এই জিনিসগুলো নিয়ে পুরো দেশ এবং জাতি আবেগে ভাসছে। আর যখনই জাতি আবেগে ভাসছে, তখন প্রতিপক্ষ হাসছে, যারা এই কাজগুলো ঘটিয়েছে। ফলে তারা তাদের টার্গেট 2, টার্গেট 3, টার্গেট 4, এবং সেই টার্গেট 4 যদি তারেক রহমান সাহেবের 25 তারিখে কেন্দ্র করে কোনো কিছু ঘটে, এনিথিং হ্যাপেন্ড, এমনকি ওই দিন যদি একটা বেলুনও ব্রাস্ট করা হয় 24 তারিখ রাতে, দেখা গেল যে সর্বনাশ হয়ে যাবে। একটা মানে দেখা গেল যে লক্ষ লক্ষ মানুষ, তো লক্ষ লক্ষ মানুষ আকাশে, মানে ওই দিন তো নেতা আসবেন, বারে আকাশের দিকে তাকাবে, হঠাৎ করে যে কোনো জায়গা থেকে ধরেন বড় একটা বেলুন আকাশে উঠছে, এবং আকাশে গিয়ে এই বেলুনটা হঠাৎ ব্রাস্ট হলো, এবং বেলুন থেকে অদ্ভুত দুর্গন্ধ, বাজে জিনিস এসে মাটিতে পড়লো। তো মানুষ তো কিন্তু মানে একটা জাস্ট ফান, কেউ হয়তো একটা ফান করবে, টিটকারি করবে, মস্কারা করবে, কিন্তু ওটার যে আতঙ্ক শুরু হয়ে যাবে, সে আতঙ্কে যে দৌড়দৌড়ি শুরু হয়ে যাবে, যে বেলুন থেকে না জানি অ্যাটম বোমা পড়লো কিনা। তো এইরকম আসলে যারা প্রতিপক্ষ রয়েছে তাদের মাথায়, আমি এখানে 7টি ঘটনা বলেছি, 7, যে তারা পরিকল্পনা করছে। আসলে এরকম শত শত দুষ্ট বুদ্ধি প্রসব করার মতো আমাদের এই সমাজের অনুর্বর মস্তিষ্কের অভাব নেই। সমাজে যখন খারাপ সময় চলে, তখন দুষ্ট বুদ্ধি এখানে রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। আর সমাজে যখন উর্বরতা বিরাজ করে, তখন সেখানে শিল্প হয়, সাহিত্য হয়, নাটক হয়, সিনেমা হয়, গান হয়, বাদ্য হয়, মানে বসন্তের সময় যা কিছু হয়, উৎসব হয়, পার্বণ হয়। কিন্তু সমাজ যখন
সেই যাকে বলা হয় যেখানে জানাজার জন্য প্রস্তুত হয়। সমাজ যখন জানাজাটাকে সেলিব্রেট করে, একটি জানাজাকে, একটা সমাজ যখন একটি মানুষের মৃত্যুকে সেলিব্রেট করে, তখন সেখানে জন্ম নিয়ে আনন্দ করা যায় না। এখনকার যে সমাজ, এই সমাজের যে কাঠামো বা ট্রান্সফরমেশন, সমাজটাতে যে বিবর্তন হচ্ছে, তো সেইখানে যদি আপনি হুট করে কোনো আনন্দ উদযাপন করতে চান, সে আনন্দ এই সমাজ ধারণ করতে পারে না। ফলে কি হলো, এই যে তারেক রহমান সাহেবের যে আগমন, সেই আগমনটাকে আপনি এটাকে আনন্দ মুখর করবেন, এটাকে উদযাপন করবেন, তারপরে এটিকে আপনি আবার ক্যাশ করবেন, অন ক্যাশ করবেন। প্রথমত আপনি নেতা আসছেন, আনন্দ প্রকাশ করবেন, সমাজের সবাই যেখানে কাঁদছে আপনি সেখানে হাসবেন কেন? আপনি হাসতে পারবেন না। ব্যবসা বাণিজ্য বন্ধ, শিল্প কারখানা বন্ধ, কোটি কোটি মানুষ মানে পাগলের মতো শুষছে, আর সেখানে আপনি 1.5 কোটি মানুষ এনে একত্র করে নেতাকে বরণ করে নেবেন। এটা সমাজের যে ডিমান্ড, সেই ডিমান্ডের উল্টো। 2 নম্বর হলো যে আপনার যারা প্রতিপক্ষ রয়েছে, সেই প্রতিপক্ষ সঙ্গে আপনার সমঝোতা নেই, আপনি একেবারে আগোয়ার মুখোমুখি সংঘর্ষের চরম পর্যায়ে আছেন। সেখানে আপনি প্রতিপক্ষকে যাকে বলা হয় একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য নেতাকে আপনি সেখানে বরণ করে নেবেন, এটা হয় না, কখনো কোথাও হয় না। অতীতে যারাই এই গণসংবর্ধনা পেয়েছেন, ওই সময়টাতে তাদের কোনো প্রতিপক্ষ ছিল না এবং তাদের কোনো দুর্নাম বদনামও ছিল না। থার্ডলি হলো যে আপনি এই আগমনকে কেন্দ্র করে ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, নির্বাচনে জিতবেন, ভোট করবেন, রাষ্ট্র ক্ষমতা দখল করবেন, আর বাকি সবাই যারা আছে তারা লেমন চুষ খাবে, তারা কোলবালিশ দিয়ে ঘুমিয়ে থাকবে, তারা ম্যাসাজ পার্লারে গিয়ে বলে আমাদের হাত পা টিপে দাও, আমাদের মন খুব খারাপ, এখন একটু ম্যাসাজ না করলে মন হচ্ছে না। এটা হয় না। বলে কি হচ্ছে, প্রতিপক্ষ তাদের সর্বোচ্চ শক্তি, মেধা, যোগ্যতা তারা এখানে নিয়োগ করে এগুলিকে বানচাল করার যে চেষ্টা করবেন, সেই চেষ্টা থেকে বিএনপি কতটা সুফল নিতে পারবে এবং সেই চেষ্টাকে বন্ডুল করে দিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে কিভাবে পৌঁছবে, সেটাই দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একের পর এক লঙ্কা কাণ্ড ঘটে যাচ্ছে। এই মুহূর্তে যা ঘটছে তা আগামীতে কি ফলাফল বয়ে নিয়ে আসবে সেটি পরের বিষয়। প্রথম দিক হলো যে যা কিছু ঘটছে এই বাংলায়, আমার জীবদ্দশায় আমি এটা কখনো দেখিনি। আমার আব্বা দেখেছেন কিনা আমি বলতে পারবো না, আমার দাদাও দেখেছেন কিনা ব্রিটিশ জমানাতে, তাও বলতে পারবো না। সেটি হলো যে আমাদের দেশে কতগুলো নির্বাচন হয়েছে, যুগান্তকারী নির্বাচন। যেমন 1954 সনের নির্বাচনটি ইতিহাসের পুরো কোর্স অফ অ্যাকশন চেঞ্জ করে দিয়েছিল। আরেকটি নির্বাচন হয়েছিল 1970 সনে। আমাদের এই ভূখণ্ডের নির্বাচনের যে প্রায় 100 বছরের ইতিহাস, সিটি কর্পোরেশন দিয়ে যে নির্বাচন হয়েছে 100 বছরের আগে, ঢাকা সিটি কর্পোরেশন ব্রিটিশ জামানাতে। তো সেই যে নির্বাচনের সুদীর্ঘ ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে 1954 এবং 1970 এই দুটো নির্বাচনের ফলে পুরো রাজনীতি উলটপালট হয়ে গিয়েছিল। এই দুটো নির্বাচনের ফলে পুরো রাজনীতির যে বিধি ব্যবস্থা সেটিও উলটপালট হয়ে গিয়েছিল। রাজনীতিবিদদের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। রাজনীতির লোভ, লালসা, কামনা, বাসনার কাছে জনগণের দাবি, জনগণের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, ভালোবাসা সবকিছু তছনছ হয়ে গিয়েছিল। 1954 নির্বাচনের ব্যর্থতার রেশ ধরে আমাদের দেশে সেই পাকিস্তান জমানাতে সেই সামরিক শাসন অনিবার্য হয়ে পড়ে এবং প্রায় 10টি বছর আইয়ুব খানের পরে ইয়াহিয়া খান, এবং সেই ইয়াহিয়া খানের জমানাতে যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের পর আমরা যে রাষ্ট্র কাঠামো পেলাম, যে সরকার পেলাম, এবং যাদেরকে রাষ্ট্র পরিচালনার জন্য রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পেলাম, তারা ছিলেন অনভিজ্ঞ, অপ্রস্তুত এবং রাষ্ট্রীয় যে সমস্যা সেই সমাধানের ব্যাপারে তাদের যে অদক্ষতা, এটি আমাদের দুর্ভোগ এবং দুর্দশা।
এমনভাবে বাড়িয়ে তুলেছিল যার ফলে 1974 সনের দুর্ভিক্ষ এবং 1975 সনের 15ই আগস্টের রাজনৈতিক হত্যাকাণ্ড অনিবার্য হয়ে পড়েছিল। আমি এই দুটো নির্বাচনকে যদি প্রাইমা ফেসি ধরি, আর 2026 সনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তোড়জোড় দেখছি, এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে যা কিছু হচ্ছে এই মুহূর্তে, তা অতীতে যে 70 নির্বাচন কিংবা 54 নির্বাচনের যে করুণ পরিণতি, তার সাথে আরো ভয়াবহ করুণ পরিণতির দিকে আমরা এগোচ্ছি। একটা একটা করে বলি। আমাদের দেশে অনেকগুলো ছোট ছোট রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করছে। কেউ হয়তো চাঁদা তুলছে, কেউ খুব কষ্ট করে বিভিন্ন মানুষের কাছ থেকে, যাকে বলে চেয়ে চিনতে, দল চালাচ্ছে। আবার কেউ নিজেদের জায়গা জমি সম্পত্তি বিক্রি করে সেই 100-150 লোক নিয়ে তারা বছরের পর বছর, যুগের পর যুগ রাজনীতি করতে করতে জীবন শেষ করে দিচ্ছে এবং মনে করছে এটাই তাদের সফলতা এবং এটাই তাদের নীতি এবং নৈতিকতা। তো এই যে বাংলাদেশে প্রায় নিবন্ধিত 100-র উপরে দল আর অনিবন্ধিত প্রায় 200-250 দল, এমন দলও আছে যে দলে 2-3জন নেতা, তারাই কর্মী, তারাই সবকিছু। যেমন দেখা গেল বাংলাদেশ অমুক পার্টি, একজন সভাপতি, একজন সেক্রেটারি, এতে তারা খুশি। তো এই যে কালচারটি রয়েছে, বহু মত বহু পথ, রাজনীতির আশা আকাঙ্ক্ষার যে চিন্তা চেতনা, এটি একমুখী হয়ে গেছে। আওয়ামী লীগ জামানাতে তবু বিএনপি ছিল, অ্যাক্টিভ ছিল না, জামাত ছিল, অ্যাক্টিভ ছিল না, কিন্তু ছিল, বড় রাজনৈতিক দল ছিল। আর এখন বিএনপির সাথে বিট করার মতো কোনো রাজনৈতিক দল নেই। বিএনপি সত্যিকার অর্থে আসলে এখন সহ্য করছে, কিন্তু বিএনপি যে যদি রাগ করে, জিদ করে যে আমি এখন রাজনীতির ময়দান ফাঁকা করে দেব, পিটিয়ে একজনের একেবারে পিঠ লাল করে দেব, এটা বিএনপির পক্ষে সম্ভব। সোভিয়েত রাশিয়ার পতনের পর বা সোভিয়েত ইউনিয়নের পতনের পরে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে একক পরাশক্তি হয়ে গেছে, সেই একক পরাশক্তির মতো এখন বিএনপির অবস্থা তাই হয়ে গেছে। এবং বিএনপির অবস্থা হয়ে গেছে সেই সিন্ধু নদের মতো। হে ক্ষুদিত বন্ধু মোর, তৃষিত জলধি, এত জল বুকে নাহি তব তৃষ্ণার অবধি, কত নদী উপনদী তব পদে করে অন্তদান, বুভুক্ষ তবু কি ভরিল না প্রাণ। কবি নজরুলের সে বিখ্যাত সিন্ধু কবিতা। এটা বললাম এই কারণে যে নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 29শে ডিসেম্বর 2025। এটাকে কেন্দ্র করে বিএনপি যে রাজনীতির সমীকরণ করছে, এতে অনেকগুলো দল, বহু দিনের পুরনো দল, তারা তাদের যাকে বলা হয় অস্তিত্ব বিলীন করে বিএনপির একটা মনোনয়নের জন্য সদল বলে বিএনপিতে যোগদান করেছে। এটার ফলাফল ভালো হবে না। 2 নম্বরে হলো যে অনেকগুলো দল ভাঙনের মুখে। যেমন এলডিপির জেনারেল সেক্রেটারি অলিহাদ সাহেবকে ছেড়ে চলে আসছে এখানে। আবার LDP-2 সাদাত হোসেন সেলিম সাহেব ছিলেন, তিনি তার দলকে LDP-2 সেটাকে ব্যান্ড করে বিএনপির একটা মনোনয়ন নিয়ে সেখানে উপস্থিত। আর এই কাজটি যে অনেকে করেছেন মূলত ধানের শীষ প্রতীক পাওয়ার জন্য। নির্বাচনের যে মাঠ, সেখানে ধানের শীষ না থাকলে প্রশাসনের নজর পাওয়া যাবে না, নেতাকর্মীদের প্রোটেকশন থাকবে না, এবং বিএনপি যারা বিদ্রোহী প্রার্থী, তারা ধানের শীষ প্রতীক না থাকলে বিদ্রোহী প্রার্থীর পক্ষেই দলীয় নেতাকর্মীরা লম্ফজম্প করবে এবং মাঠে রাজত্ব করে বেড়াবে। সেখানে যারা সমঝোতার ভিত্তিতে নিজ প্রতীক নিয়ে সেখানে নির্বাচন করবেন, তাদের জয়লাভের সম্ভাবনা শূন্য। এই জন্য অনেকে নিজেদের দল বিলীন করে দিয়ে বিএনপিতে যোগদান করেছে। এটা এই মুহূর্তে খুবই দৃষ্টিকটু এবং আগামীতে এটি নিয়ে একটি ভয়ঙ্কর খেলাধুলা হবে। এবং এই রাজনৈতিক নেতৃবৃন্দ তারা যদি জয়লাভ করতে না পারে অথবা বিএনপিতে টিকতে না পারে, এই পুরো কমিউনিটি যারা এই সময়টিতে যোগদান করলেন, ইংরেজিতে যেটিকে বলা হয় অ্যাবান্ডেন, তারা পুরো রাজনীতিতে আগামী দিনে অ্যাবান্ডেন্ট হয়ে যাবে।
এমনি বিএনপি একক দল, তারপরে এই যে ছোট ছোট যে দলগুলো, এগুলো যেভাবে বিএনপিতে আত্মদান করছে, বিএনপির মধ্যে নিজেদের অস্তিত্ব বিলীন করে ফেলছে, যা আগামীতে রাজনীতির জন্য একটা বিরাট শূন্যতা তৈরি করবে। দ্বিতীয়ত হলো যে শেখ হাসিনার মধ্যে যে জিনিসটা এসেছিল, আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল থাকবে না। তো তিনি গণতন্ত্রের কথা বলতেন, অনেক যাকে বলে উদারপন্থী নীতির কথা বলতেন, কিন্তু শেষমেশ তার কাছে মনে হতো যে আমি সব, আমি আছি, আওয়ামী লীগ আছে, সব আছে। তো অন্য দলের ক্ষেত্রে তিনি মনে করতেন যে আওয়ামী লীগের বাইরে অন্য কোনো দল নেই, আর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বসে তিনি মনে করতেন তিনি ছাড়া আর কেউ নেই। এই যে শেখ হাসিনার যে মন এবং মানসিকতা গত 15 বছর ধরে আমরা দেখেছি। যখন গত এই জুলাই আগস্ট বিপ্লবের পর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এলেন, আমাদের ধারণা ছিল যে তিনি হবেন গণতন্ত্রের ফাদার অব দ্য ডেমোক্রেসি ইন বাংলা বা ইন বাংলাদেশ। কিন্তু দেখা গেল যে মাই গড, তিনি শেখ হাসিনার চেয়ে আরো 10 গুণ যাকে বলা সরেস। শেখ হাসিনা তবু একটু চিন্তা ভাবনা করতেন, তিনি কোনো কাজ করতে একটু চিন্তা ভাবনা করেননি, যেটা সিদ্ধান্ত নিয়েছেন বাপের ম্যাটার মতো হুটহাট করে সবকিছু করে ফেলেছেন। তো এই অবস্থাতে একেবারে নিত্য নতুন আমাদের যে দেশে প্রায় সব ক্ষেত্রে স্বৈরতন্ত্র প্রবল আকার ধারণ করেছে, এবং সেই যে স্বৈরতন্ত্র, সেই স্বৈরতন্ত্রের যে কবল, সেই কবল থেকে বিএনপি কিন্তু রক্ষা পায়নি। বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা সেই গত 15-16 বছর ধরে রাস্তাঘাটে কত দুর্ভোগ দশার মধ্যে পড়েছেন, কিন্তু ইদানিং তাদের আচার আচরণ, চাল চলন, কথাবার্তা আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তাদের আব্বা হুজুরের চাইতেও স্ট্রং, মানে শক্তিশালী হয়ে পড়েছে। এবং এখানে একটা খবর আপনারা অনেকে দেখেছেন, এলডিপির বর্ষিয়ান সভাপতি, বাংলাদেশের রাজনীতিতে আমার কাছে মনে হচ্ছে যে কয়জন শীর্ষ ব্যক্তিত্ব রয়েছেন, বয়স্ক লোক রয়েছেন, ডক্টর কামালের পরে সম্ভবত কর্নেল ওলি সবচেয়ে সিনিয়র ব্যক্তি। তো এই ভদ্রলোক সুস্থ আছেন, সবল আছেন, তিনি সেই যুগপৎ আন্দোলন করে যাচ্ছিলেন বিএনপির সঙ্গে দীর্ঘদিন ধরে। কর্নেল ওলির সাথে বিএনপির সম্পর্ক সেই এলডিপি প্রতিষ্ঠা করার পর থেকেই খারাপ গেছে, কিন্তু বিএনপির যখন খুব দুঃসময়, তখন আবার কর্নেল ওলি যখন সামনে এগিয়ে গেছেন তখন বিএনপি তাকে বন্ধু হিসেবে নিয়েছে। বিপদের সময় সবার আগে কর্নেল ওলি কিন্তু এগিয়ে গেছেন। তো সেক্ষেত্রে বিএনপির বিপদের সময় কিন্তু আরো একজন যিনি ছিলেন বি চৌধুরী, তিনি কিন্তু যাননি, বরং বেগম জিয়া যখন সুস্থ ছিলেন তখন তিনি একদিন কোন রকম নোটিশ না দিয়ে তিনি ডক্টর বি চৌধুরীর বাসায় চলে গিয়েছিলেন। তো বি চৌধুরী বাসায় চলে গেছেন, বি চৌধুরী নিজেও জানেন না। এর কারণ হলো ওই সময়টাতে রাজনীতির ঐক্যটা বেগম জিয়ার জন্য এত বেশি দরকার ছিল, তিনি যে কোনো মূল্যে বিএনপির যারা বিভিন্ন সময়তে খুব অ্যাক্টিভ ভূমিকা পালন করেছেন তাদের সঙ্গে একটা সমঝোতা তিনি করতে চেয়েছিলেন, কিন্তু সেটা বি চৌধুরীর সঙ্গে তার সেটা করা হয়নি। পরবর্তীতে এই ঘটনা 1 দিন বা 2 দিন পরে ডক্টর বি চৌধুরীর সঙ্গে আমার দেখা হলো একটা অনুষ্ঠানে, অনেকক্ষণ কথাবার্তা, উনি আমাকে অতি স্নেহ করতেন। তো তিনি বলে যে রনি, হাতটা ধরে বললেন যে আমাকে একটু বলো তো, আমার তো বয়স হয়ে গেছে, কথা নাই বার্তা নেই, সেই বেগম যে কেন আমার বাসায় গেলেন? আমার স্ত্রী তো আমাকে রীতিমতো সন্দেহ করছেন যে আমি আবার বিএনপিতে যোগদান করছি কিনা, আদারওয়াইজ আমাকে বা আমার পরিবারকে বিএনপি যে অপমান করেছে, যে কষ্ট দিয়েছে, তো সেই কষ্টের পরে হঠাৎ করে কোনো কথা নাই বার্তা নাই তিনি কাউকে না জানিয়ে আমার বাসায় কেন গেলেন? তা বললাম যে স্যার, তিনি কি আপনার সঙ্গে কোনো কথাবার্তা বলেনি? আমি তো আসলে স্যার না, যেহেতু মাহির সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক, আমি চাচা ডাকতাম, যে চাচা আপনাকে কি আসলে কোনো টেলিফোন করেনি বা কোনো কিছু বলেনি? তিনি বললেন বিশ্বাস করো বাবা, আমি আসলে সত্য কথা বলছি, কিচ্ছু আমি জানি না। তো এরকম পরবর্তীতে বি চৌধুরী কিন্তু আসেননি। এবং আপনাদের মনে আছে 2018 সনে সেই বি চৌধুরীকে নিয়ে, ডক্টর কামালকে নিয়ে যে একটা বিরাট ঐক্য হওয়ার কথা ছিল, সেই ঐক্যটা শেষমেশ এসে ডক্টর কামাল বা বি চৌধুরী সেটা হয়নি। কেন হয়নি এটা নিয়ে অনেক অনেক কাহিনী আছে। তো ওই সময়টিতে
যখন সব মানুষের কাছে বেগম জিয়া গিয়েছেন, অনেকে ডেকেছেন, অনেকে সাড়া দিয়েছেন, অনেকে দেননি, ঠিক সেই সময়টিতে স্বতঃস্ফূর্তভাবে স্বপ্রণোদিত হয়ে কর্নেল ওলি কিন্তু সেখানে গিয়েছিলেন এবং বিএনপি ওই সময়টাতে খুব কৃতজ্ঞ চিত্রে তাকে নিয়েছিল এবং 2018 সনে যে নির্বাচন, সেই নির্বাচনের সময় কর্নেল ওলিকে তারা জোট সঙ্গী হিসেবে গ্রহণ করেছিল, কিন্তু নির্বাচনের পরে আবার সেই জোট বিএনপি ভেঙে দেয়। কিন্তু পরবর্তীতে আবার যখন পরিস্থিতি সঙ্গীন হয়ে পড়ে, তখন আবার এলডিপির সঙ্গে, অর্থাৎ বিচৌধুরী না, ওই বিচৌধুরী তো আসেনি, মাহিবি চৌধুরীও আসেনি, এলডিপির সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক হয়। কিন্তু এখানে সেই যে শেখ হাসিনার মতো চাণক্য নীতি বিএনপি গ্রহণ করে, সেটি হলো কর্নেল ওলির সঙ্গে তাদের একটা সম্পর্ক, তারা এক পক্ষ যোগাযোগ রাখার চেষ্টা করেছে, আর অন্য পক্ষ এই এলডিপি ভাঙার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করেছে। তার প্রেক্ষিতে এলডিপির যিনি নেতা ছিলেন, অন্যতম শীর্ষ নেতা সাদাত হোসেন সেলিম, তাকে ভাগিয়ে আর একটা ভিন্ন রাজনৈতিক দল এলডিপি, সেই মানে নতুন এলডিপি করার জন্য বিএনপির পক্ষ থেকে মদত দেওয়া হয় এবং তারেক রহমান সাহেবের সঙ্গে জনাব সাদাত হোসেন সেলিমের যে একটা সম্পর্ক, এটি কর্নেল ওলিকে ভীষণ রকম বিক্ষুব্ধ করে। কিন্তু তারপরেও দাঁতে দাঁত চেপে তিনি প্রাণবন্ত চেষ্টা করেছেন রাজনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিএনপির সাথে সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই যে 2025 সনের এই নির্বাচনের পূর্ব মুহূর্তে দেখা গেল যে এলডিপি আর এক দফা অপমানের মধ্যে পড়ল। প্রথম অপমান, এলডিপির সাধারণ সম্পাদক জনাব রেদওয়ান আহমেদ, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, তো তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিএনপির সঙ্গে সমঝোতা করার জন্য। তিনি উল্টো এমন সমঝোতা করেছেন, এলডিপি ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন, শাহজাহান উমরের মতো, যেভাবে শাহজাহান উমর আওয়ামী লীগে যোগদান করেছিল। এটা বিএনপির দরকার ছিল না। দ্বিতীয়ত, নির্বাচনী সমঝোতার বিষয়ে কথা বলার জন্য জনাব কর্নেল ওলি তিনি মির্জা ফখরুল ইসলাম সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি অভিযোগ করেছেন কর্নেল ওলি যে আমি 2 ঘন্টা বসেছিলাম, অপেক্ষা করেছি, আমার সঙ্গে দেখা করেনি। তো বাংলাদেশে আসলে কর্নেল ওলি বা মির্জা ফখরুল সাহেব দুজনই ভদ্রলোক মানুষ, সম্মানিত মানুষ, এবং এই দুজনের ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো পর্যায়ে। সেখানে যে কোনো অবস্থায়, ধরুন কর্নেল ওলি একেবারে কিছু নাই, এবার ধরুন মির্জা ফখরুল সাহেব কিছু নাই, কিন্তু তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক, সেখানে কর্নেল ওলির অবস্থান অনেক অনেক ঊর্ধ্ব স্তরে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি একজন বীর উত্তম, স্বাধীনতা ইতিহাসে কিংবদন্তি, তিনি সাবেক মন্ত্রী, জিয়াউর রহমান সাহেবের প্রথম এডিসি, আর কত কি অসংখ্য পরিচয়। বেগম জিয়ার সঙ্গে, আর যদি বেগম জিয়া সুস্থ থাকেন তাহলে দেখতেন, তার সঙ্গে অত্যন্ত সম্পর্ক ছিল কর্নেল ওলির সাথে, বেগম জিয়ার একটা ভালো সম্পর্ক ছিল। তো সেই কর্নেল ওলি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দরবারে গিয়ে 2 ঘন্টা বসে আছেন, অপমানিত ফিরে এসেছেন, দেখা করতে পারেননি, এটা কল্পনাই করা যায় না। এখানে নিঃসন্দেহে জনাব তারেক রহমান সাহেবের যদি হুকুম না থাকতো, মির্জা ফখরুল সাহেব এই কাজ কোনোদিন করতেন না, মরে গেল তিনি এই কাজ করতেন না। তো বুঝেন যে রাজনীতির কালচারটা কোন পর্যায়ে চলে গেছে, এবং এটা মানে কতটা নেগেটিভ হতে পারে আগামী রাজনীতিতে, তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করবো। আপনারা জানেন যে 2006 সনের যে নির্বাচনটি, সেই নির্বাচনটি কিন্তু বিএনপি করে ফেলতে পারত। আওয়ামী লীগ যেটা করেছে 2018-তে, 14-তে বা 24-এ, ঠিক এইভাবে কিন্তু বিএনপিও 2006 সালের নির্বাচনটি করতে পারতো যদি জাতীয় পার্টি থাকতো। তো সেই জাতীয় পার্টির সঙ্গে নেগোসিয়েশনের জন্য জনাব তারেক রহমান সাহেব কিন্তু দেন দরবার করছিলেন এবং শেষমেশ এরশাদ সাহেবের বাসায় তিনি গিয়েছিলেন। তো সেখানে ব্যক্তিগতভাবে এরশাদ সাহেবের সঙ্গে তার কি কথাবার্তা হয়েছে, আমি এখন ভিডিওতে সেই কথাগুলো বলবো না, এবং কি আচরণ করেছে সে কথা বলবো না। তবে এরশাদ সাহেব বিষয়টা এতটা অপমান বোধ করেছিলেন, এতটা কষ্ট পেয়েছিলেন যে তিনি আমার হাত ধরে সেই স্মৃতি মনে করে তিনি কেঁদেছিলেন। শুধু আমার সঙ্গে নয়, এরশাদ সাহেব এরকম অনেক আপনজন, অন্তত 100 জন লোকের নাম আমি বলতে পারবো, যাদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি ওই স্মৃতি, তারেক রহমান সাহেবের সঙ্গে তার বৈঠক, সেখানে অবমাননাকর পরিস্থিতি এবং বক্তব্য, সেগুলো স্মরণ করেছেন এবং বলছেন যে আমি যদি মরে যাই, আমার লাশ জ্বালিয়ে পুড়ে যদি কেউ ছারখার করে দেয়, তবু আমি বিএনপির সঙ্গে যাব না।
তখন তিনি পালিয়ে গেছিলেন এবং আওয়ামী লীগের সঙ্গে যোগ দিয়েছিলেন। রাজনীতির সমস্ত কোর্স অফ অ্যাকশন পরিবর্তন হয়ে গিয়েছিল। কাজেই রাজনীতির একটা ভদ্রতা একটা বিরাট ব্যাপার। এই সময়টিতে বিএনপি মিত্র সংগ্রহ করতে গিয়ে, আবার কাউকে সম্মানিত করতে গিয়ে যাকে যাকে অসম্মানিত করেছেন, কারো ইন্টেলেকচুয়াল লেভেলে, কারো হৃদয়ে, কারো মস্তিষ্কে, কারো অর্থ, কারো বৃত্তে, এই শক্তিগুলো যদি এক হয়ে যায়, তাহলে একবার সিলেটের যে সবকা ছয়ফুরের ঘটনা ঘটেছিল, আমাদের রাজনীতিতে আবার একটি সবকা ছয়ফুর ঘটার আলামত স্পষ্ট হয়ে উঠবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং